নমস্কার বন্ধুরা, সারভাইভার অরুণিমাতে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ মজার বিষয় ঘটেছে, সেটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে একটি ইমেল পাঠানো হয়েছে যে আমার ডেসক্রিপশন এবং আমার যে চ্যানেলের নাম সেটা নাকি মিসম্যাচ করছে। তো ইউটিউব কোম্পানিটা মানে ইউটিউবের মানুষরা কি ইংরেজি জানেন না? মানে বাংলাতে লেখা আছে, সেখানেও সারভাইভার কথাটা লেখা আছে, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার লেখা আছে, এবং আর 5টা সাধারণ মানুষের মতো আমি জীবনযাপন করছি সেই কথাটাও আমি আবার কারেকশন করে লিখেছি হয়তো। তো সারভাইভার বলতে তো বোঝায় যে কোনো কিছু থেকে, যুদ্ধ থেকে জয় করে আসলেও তাকে সারভাইভার বলে। হার্ট অ্যাটাক কে রুগীকেও হার্ট অ্যাটাক সারভাইভার বলে, ক্যান্সার সারভাইভারকেও সারভাইভার বলে। তো এইরকম সারভাইভার, অ্যাক্সিডেন্ট সারভাইভার, অনেক কিছু, ট্রমা সারভাইভার, সব কিছুই তো সারভাইভার। তো আমি এখনও তাদের উত্তরটা দিইনি, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসে বসলাম যে মনে হয় ইউটিউবকে একটু জানানো উচিত যে ক্যান্সার, যারা আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল সবাই জানেন, এবং ইউটিউবের যারা দেখছেন যে কম্পিউটার, যারা অ্যালগোরিদম ব্যাপারটা ঠিক আমার মাথায় পুরোপুরি ঢোকে না। তো সেখানে হয়তো ব্রেস্ট ক্যান্সার কথাটা বারবার বলা হয় না বলে হয়তো তারা বুঝতে পারছে না। তো যাই হোক, আমি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার এবং 13 বছর ধরে সার্ভাইভ করছি। এটা আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা সকলে জানেন, শুধু ইউটিউব বোধহয় জানে না। তো যাই হোক, তাকে আমি জানাতে চাই যে আর 5টা সাধারণ মানুষের মতোই একজন ক্যান্সার সার্ভাইভার, ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার জীবনযাপন করতে পারেন বা পারে আমার মতো, যদি তিনি কিছু লাইফস্টাইল চেঞ্জেস আনেন জীবনে। এবং আর 5টা মানুষের থেকেও বোধহয় তাদেরকে অনেক সময় বেশি কাজকর্ম করতে হয়, যেমন আমাকেই করতে হয়, বা যারা বিদেশে থাকেন যেখানে হাউস হেল্প পাওয়া যায় না সেখানেও কিন্তু তাদেরকে করতে হয়। তো আজকে সেই জন্য আমি মনে করলাম যে আপনাদের একটা ক্যান্সার সংক্রান্ত গল্প বলি। যে আমি যখন কেমো নিতে যেতাম, আমি ডে কেয়ারে ভর্তি হতাম নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। আমার ডক্টর, যিনি অঙ্কোলজিস্ট ছিলেন, তিনি সেখানেই আমার চিকিৎসা করেছিলেন। তো ডে কেয়ার মানে হচ্ছে যেখানে পুরো দিন সকাল থেকে সন্ধে হওয়া পর্যন্ত 7টা পর্যন্ত সময়, সেই পর্যন্ত সময় তাকে কেমোটা দেওয়া হয়। কেমো দেওয়া হয় আসলে যেমনভাবে সেলাইন দেওয়া হয় সেইভাবে সেলাইনের বটলে প্রথমে একটা র্যানটাক চালানো হতো আমার ক্ষেত্রে। আর কার কার ক্ষেত্রে হয়েছে জানি না, তবে আমার ওখানে যতগুলো বেড ছিল, 11টা বেড ছিল, 11টা বেডের পেশেন্টই কিন্তু প্রথমেই র্যানটাক পেত। এবং তারপর একটা রেড ডেভিল বলে একটা ওষুধ ছিল, সেটা সবাইকে দেওয়া হতো, বিশেষ করে ব্লাড ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদের দেওয়া হতো। সেই ওষুধটা অত্যন্ত জ্বালাময়ী একটা ওষুধ। যেমন আমার কথা মাঝে মাঝে খুব মানুষের মনে জ্বালা ধরায়, শরীরে জ্বালা ধরায়, তেমনই ওই ওষুধটা ছিল জ্বালা ধরানো ওষুধ। এবং ওই ওষুধটা খেলে ইউরিন, মাঝখানে একবার গ্যাপ দেওয়া হতো, তখন সবাইকে ইউরিন করতে যেতে দেওয়া হতো। এবং তার আগে বা পরে যদি কারোর ইউরিন করার দরকার পড়তো, তখন হাতে চ্যানেল খুলে দেওয়া হতো, সে ইউরিন করতে যেতে পারতো, বা তার প্রয়োজনীয় অন্য কোনো কাজ যদি তার প্রয়োজন পড়তো তাহলে সে যেতে পারতো। এবং ওখানে প্রচণ্ড পরিচ্ছন্নতা বজায় রাখতে হতো। যারা রোগিনীর বা রোগীর সঙ্গে যেতেন তাদেরকেও কিন্তু ঘরে অ্যালাউ করা হতো না। এমনকি আমরা যে হাত ব্যাগটা ইত্যাদি নিয়ে যেতাম সেগুলো বেডে রাখা যেত না, এবং আমরা যখন উঠে চলে আসতাম তখন সেই বেডের সমস্ত কিছু সঙ্গে সঙ্গে তুলে ফেলা হতো। যারা ওই আর কি সার্ভিস দিতেন, ওই হোটেলে যেমন রুম সার্ভিস থাকে সেরকম তুলে ফেলা হতো। এবং তখন দেখেছিলাম যে গদি এবং বালিশটা লেদার কভার দিয়ে পুরোপুরি সেলাই করা, এবং সেটাকে স্যানিটাইজ করা হতো সম্ভবত। পাশে একটা সাইড টেবিল থাকতো, সেখানে ওরা সবার শুরুতে, কেমো শুরুর আগে ডাবের জল খেতে দিতেন এবং ব্রেকফাস্ট দিতেন। ব্রেকফাস্টের চার্জটা অ্যাডেড ছিল, এবং হাত ফোলা থাকলে হাতে থ্রম্বোফোব জেল লাগাতে দিতেন, সেইটারও কিন্তু চার্জ একবার লাগালে পুরো টিউবের দাম ধরা হতো। তো যাই হোক, ভীষণই যত্ন করা হতো, এবং প্রত্যেকটি ব্রাদার এবং সিস্টার ভীষণই কেয়ারিং ছিলেন। আসল কথা কি, কেমো নিতে নিতেও অনেক সময় হার্ট অ্যাটাক হয়। প্রথমবার যখন আমার কেমোটা শরীরের মধ্যে গিয়েছিল, আমার এত তো ধারণা ছিল না। তো আমার কেমো নেওয়ার আগে প্রত্যেকের
ইয়ে করা হয়, ওটাকে কি বলে, ইকোকার্ডিওগ্রাম করানো হয়, হার্টের একটা ইউএসজি করানো হয়, অনেক রকম পরীক্ষা করানো হয়। তো সেসব রিপোর্ট ঠিক ছিল। যেহেতু আমার ইসকেমিক হার্টের ঠিক 1 বছর আগে ইসকেমিক হার্ট ডিজিজে আমি আইসিসিউতে ভর্তি ছিলাম, সেই জন্য আমার ক্ষেত্রে অন্যদের তুলনায় ডোজটা একটু হালকা, মানে কম পরিমাণে, 1 মিনিটে যতগুলো ড্রপ যাওয়া দরকার তার থেকে কম পরিমাণে দেওয়া হতো, পাঠানো হতো শরীরে। তো সেখানে গিয়ে আমি দেখেছিলাম একটা 5 বছরের বাচ্চা ছেলে, সে কেমো নিতে এসেছে বাংলাদেশ থেকে। তার মা বাবা এবং আরও কেউ এখানে এসে রয়েছেন, কোনো হোটেলে রয়েছেন কাছাকাছি। তো বাচ্চাটি কেমো নিলে খেতে ইচ্ছা করে না, বমি ভাব হয়। তো ওর হাতে চ্যানেল করতে সবাই খুব কষ্ট পেতেন, ব্রাদার সিস্টার কেউ রাজি হতেন না, ডাক্তারবাবুদের বলতেন। ডাক্তার যিনি সার্জন, আমার অঙ্ক সার্জন ছিলেন, তিনি ওখানে ভিজিট করতেন প্রায়শই, কারণ ডাক্তারবাবুর আসতে খুব দেরি হতো। তো ডাক্তারবাবু ওভার দ্য টেলিফোন ডোজেস বলে দিতেন এবং কটা ড্রপ পার মিনিটে যাবে, কখন কি চালাতে হবে, কোন কেমো পাবে, ওষুধ পাবে, সেগুলো বলে দিতেন। তো ডাক্তারবাবুকে ধরলে ডাক্তারবাবু পিছলে বেরিয়ে যেতেন ওই বাচ্চাটির ক্ষেত্রে আর কি, চ্যানেল করার জন্য। এবং ডক্টর ম্যামকে বললেও উনিও পিছলে বেরিয়ে যেতেন, আমি পারি না, তোরা অনেক বেশি এক্সপার্ট, তোরা পারিস। আসল কথা কি, ছোটো বাচ্চার হাতে চ্যানেল করতে গেলে অনেকেরই খুব কষ্ট হয়, ডাক্তারদেরও কষ্ট হয়। আমরা মনে করি যে ডাক্তাররা পাষাণ হয়ে যান, আসল কথা তা নয়, তাদেরকে তো শক্ত দেখাতেই হয়। তবে আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, সেটা বলি। যে আমি তো ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, দ্য মোস্ট অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার অফ দ্য ওয়ার্ল্ড। এখন অবশ্য ট্রিপল নেগেটিভ কথাটা অবসলিট হয়ে গেছে, কারণ ট্রিপল নেগেটিভের সঙ্গে আরও অনেক স্ট্রেনস আসছে, সেগুলো বিস্তারিত বিবরণে আমি যেতে চাইছি না, কারণ প্রথম কথা আমিও সবটা জানি না। এবং যারা ট্রিপল নেগেটিভে এখন ভুগছেন তারা হয়তো কিছুটা ভয়ই পেয়ে যাবেন। আমি ভয় দেখাতে চাই না, আমি চাই যে আপনারা যে আমার হাসি মুখটা দেখছেন, এবং ইউটিউব পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে এই ভদ্রমহিলা কী লিখেছেন চ্যানেলের সঙ্গে ডেসক্রিপশন মিসম্যাচ হচ্ছে। তো আমার জীবনে যা ঘটে আমি তো তাই লিখি। আমি সেলাই করি, আমি সেলাইয়ের মেশিন দেখাই, আমি পিকো করেছি, আমি নিজের শাড়ি পিকো করেছি, আমি তাই দেখিয়েছি। আমি যখন রান্না করি তখন তাই দেখাই, ঘর মুছি, গাছপালা করি, আর 5টা মানুষের মতো পড়াতে যাই, সংসার করি, সবই তো করি, পড়াশোনাও করি, ঝগড়া করি, মন খারাপ করি, সব কিছুই তো করি, এগুলোই তো দেখাই। তো আমার যেদিন লাস্ট কেমো হচ্ছে সেদিন আমার হাতটা, আমার তো ডান হাতে সব কিছু করা বারণ, কারণ ডান দিকের ব্রেস্টটা আমার নেই, মাস্টেক্টমি হয়েছে, আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না, বা যারা নতুন জয়েন হয়েছেন তারা জানেন না। তো আমার কিন্তু ডান দিকটায় কোনো সময় কোনো রকম ইঞ্জেকশন বা প্রেশার মাপা বা কোনো রকম প্রিকিং আমার ডান হাতে বারণ। এই যে কপালে এই যে আলুটা দেখছেন না, এই যে আলুটা হয়েছে, এটা হচ্ছে ঘোতনের ওই টিক্স কামড়েছে। এত টিক্স হয়েছে কি বলবো, আমি অফ টপিক হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, এটা দেখা যাচ্ছে। এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার কপালে আলু কী করে হলো, তো ওই টিক কামড়েছে, প্রতিদিন ধরে টিক বাছা হচ্ছে, তা সত্ত্বেও এই জিনিস হচ্ছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সে কথায় আসি। তো আমি তো এমনি সাদামাটা দেখতে, এবং শাড়ি পরেই যেতাম, কিছুটা গাইয়া মনে হতো যে ওরা মনে করতেন যে আমি ইংরেজি বুঝি না, ইংরেজি বলতে পারি না। তো যে যত কম মনে করে, যে যত লো প্রোফাইলে আমি থাকতে পারি, আমি সেটাই থাকতে চাই আর কি। আমি নিজেকে খুব দিগ্গজ মনে করাতে চাই না অ্যাট অল। তো দুজন যিনি অঙ্ক আরএমও এবং আমার অঙ্ক সার্জেন, আমার সেদিনকে খুব কষ্ট হয়েছে, বাঁ হাতটা পুরো ফুলে এই রকম বড় হয়ে গেছে, পুরো এই ডগাগুলো আঙুলগুলো ছড়িয়ে গেছে, ভাঁজ করতে পারছি না, শিরাগুলো সব জ্বলে গেছে। এখন এখানে কাছাকাছি আনলে বোঝাতে পারবো হয়তো কিছুটা। এই যে দেখুন, এই যে রক্ত জমে আছে, যে বেগুনি দড়ি পাকিয়ে আছে, এরকম শিরাগুলো তখন খুব খারাপ অবস্থা, শক্ত দড়ির মতো হয়ে গেছে। তো ভেইন পাওয়া যাচ্ছে না, এবং প্রথমে এইখানটা একটা চ্যানেলে করা হলো, আরএমও করে দিলেন, সেটা ফেটে গেল, জ্বালা করছে, আমি চোখ দিয়ে জল বেরোচ্ছে, হাসছি। একজন ব্রাদার আর একজন সিস্টার আমাকে নোটিস করেছেন, তারা বলছেন কী হয়েছে, আমি বলছি কিছু হয়নি, বলছে না জ্বালা। আমি তারপর আমার হাজব্যান্ড ছিল, আমি তাকে বলছি আমার জ্বালা করছে, তখন তাড়াতাড়ি খুলে দেওয়া হলো। তারপরে হেমাটোলজিস্ট এসে আমার এইখান দিয়ে একটা চ্যানেল করলেন, এবং আমাকে একটা বালিশের উপর রেস্ট করতে দেওয়া হলো, এবং সকলে ছুটি হয়ে গেল। আমার কিন্তু অনেক রাত পর্যন্ত সেই কেমো চললো।
ধীরে 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 কেমো চললো, এবং সেই দিন আমার মাথার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে আমার অঙ্ক সার্জন বলেছিলেন কী লাভ এইসব কেমো দিয়ে, কারণ তো বাঁচবে না। ওনার বাড়িতে কোনো একজন ওনার পেশেন্ট, ওনার কোনো একজন আত্মীয়, তিনি কেমো নিয়েছিলেন, 32 লাখ টাকা খরচ হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এবং ঘটনাচক্রে যিনি আরএমও, তার বাড়িতেও একজন, তার ননদ সম্ভবত, তিনি আমার সঙ্গেই সঙ্গে সঙ্গে চিকিৎসা পাচ্ছিলেন, এবং তার তখনও অন্য অন্য ব্যাপারগুলো হচ্ছিল, অপারেশন হয়নি, মাস্টেক্টমি হয়নি ইত্যাদি। তো বলছে কি লাভ করে, আমি দেখি আমারটা কত টাকা খরচ হয়। এবার ভাবুন তো, একজন পেশেন্ট সে বেডে শুয়ে কেমো নিচ্ছে, তার সেদিন সব থেকে কষ্টকর অভিজ্ঞতাটা হয়েছে। তো একই মানুষের মধ্যে কত রকম ডাইমেনশন থাকে, তাই না? যে মানুষটি একটি শিশুর ক্ষেত্রে চ্যানেল করতে পারছেন না, কষ্ট হচ্ছে তার, তিনি বলছেন যে আমি পারবো না, তোরা অনেক ভালো পারিস। তিনিই একজন মোটামুটি একজন মধ্য 30-এর মহিলাকে বলছেন, মহিলার বেডের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছেন, ভাবছেন যে পেশেন্টটি বুঝতে পারছে না। এতটুকু ওয়াকিবহাল না হয়ে, তার সম্বন্ধে এতটুকু ওয়াকিবহাল না হয়েই বলছেন যে এ তো বাঁচবে না, চিকিৎসা করে কী হবে। আর কি বলবো, অনেক মানুষ এরকম কথা বলেন, এবং আমাকে এমন কথাও শুনতে হয়েছে যে ক্যান্সার হয়েছে তখন আমি জানি না আমি বাঁচবো কি না, এখন তোমার কেমন লাগছে, এখন তুমি কেমন ফিল করছো। মানে আমার তখন মনে হচ্ছে যে আমি মারা যাচ্ছি বা মারা যেতে চলেছি, এই ফিলিংসটা আমার কেমন সেটা মানুষ জানতে চাইছেন। তারপর থেকে মানে দীর্ঘদিন আমি কোনো কসাইখানার পাশ দিয়ে যেতে পারি না, আমি কোনো মুরগি কাটা, ছাগল কাটা ইত্যাদি যেগুলো হয় সেগুলো আমি দেখতে পারি না। ওই যে দড়িতে বাঁধা থাকে, পৃথিবীর নিষ্ঠুরতম দৃশ্য, যে একটা ছাগল ঝুলছে আর একটা ছাগল দাঁড়িয়ে আছে, বা একটা মুরগি কাটা হচ্ছে আর একটা খাঁচা থেকে আর একটা মুরগি সেই কাটাটা দেখতে পাচ্ছে এবং সে অপেক্ষা করছে মৃত্যুর। আমার ওই যে মুরগিটা অপেক্ষা করছে তার সঙ্গে নিজেকে আমি রিলেট করি। আমি মাংস খেতে গেলে ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। ইদানিং আমি মাছও খেতে পারছি না। যাই হোক, আজকে একটু অন্যরকম কথা বলে ফেললাম, যেহেতু ইউটিউব দাবি করেছিল। নমস্কার, সকলে ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। ক্যান্সার এমন একটা কিছু বিষয় নয়, আমার চিকিৎসা ব্যবস্থা 13 বছর আগে যা ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে। অনেক কিছু পৃথিবীতে এসেছে, চিকিৎসায় এসেছে, ইমিউনোথেরাপি এসেছে। সকলে ভালো থাকবেন, অন্তত আমার থেকে বেশি দিন বাঁচবেন। আর ভালো থাকবেন শুধু না, সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করবেন। আমার সত্যি সত্যি আর মাত্র 53 জন মানুষ হলেই চলে যাবে। আমি একটু লাইভে আসতে চাই, আপনাদের সবার প্রশ্নোত্তরের জবাব দিতে চাই। 1000 জন হলে তো আমার মনিটাইজেশন হবে, তো সেখানে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে আমার মনিটাইজেশন হবে। তবু আমি আপনাদের মাঝখানে বেঁচে থাকবো এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি ফেসবুক ডিলিট করে দিয়েছি, পেজেস ডিলিট করে দিয়েছি, ইনস্টাগ্রামের পোস্ট ডিলিট করে দিয়েছি, কিন্তু এগুলো থাকবে, এই ভিডিওগুলো থাকবে। যখন আমি থাকবো না, আমার সন্তান দেখবে, আমাকে যারা ভালোবাসেন তারা দেখবে। সবাই কিছু মন্তব্য করে যাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো আসি, টাটা। আজকে একটু সেজে গুজে এসেছে, কারণ ইউটিউব দাবি করছিল, ইউটিউবকে ধোকা দিতে এসেছে যে ক্যান্সার সার্ভাইভাররাও সাজতে পারে, ভালো ফিল করতে পারে, ভালোভাবে জীবনে বাঁচতে পারে। এবং আরও একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ যেমন আমায় বলেন যে আপনার বয়স 50 বছর হতে চলেছে, দেখে তো মনে হয় না, সেরকমভাবে আপনারাও বুঝিয়ে দিন যে ক্যান্সার হয়েছিল, সত্যিই হয়েছিল কি, আপনি ক্যান্সার সার্ভাইভার, একটু অবিশ্বাস করুন। কেমন? আসি তাহলে, দেখা হবে কালকে আবার। নমস্কার।